হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা যে আগের দিন যে অধ্যায়টা করছিলাম, তাপ ও তাপমাত্রার অধ্যায়টা, ওইটা কি দেখছিলে তুমি? জি স্যার, আগের দিন তো ওইখানে আমরা যে ছিলাম না স্যার। সাজেশন আকারে যে প্রশ্নগুলো দিছিলাম, ওখানে 11টা প্রশ্ন ছিল। আমরা ওইখান থেকে গতদিন আলোচনা করা হয়েছিল, প্রথম 6টা প্রশ্ন আলোচনা করা হয়েছিল। আজকে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে ওইগুলো আলোচনা করবো। আচ্ছা দেখো, এখানে আমাদের যে প্রশ্নটা ছিল, প্রথম হচ্ছে 1 থেকে আমরা 7 পর্যন্ত আলোচনা, 6 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এখন আমরা 7 নাম্বার থেকে আলোচনা করব। 7 নাম্বার প্রশ্ন ছিল আমাদের হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল ও ফারেনহাইট স্কেল এর সম্পর্ক। তারপরে 8 নম্বরে আছে হচ্ছে তাপমাত্রা সম্পর্কিত অঙ্ক। তারপর 9 নম্বরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তাপের প্রভাবে পদার্থের প্রসারণ। আর 10 নম্বরে আছে তাপ সঞ্চারণ কাকে বলে, তাপ সঞ্চারণের কত প্রকার, কি কি। আর 11 নম্বর যেটা আছে দেখো, তাপ পরিবহন ও প্রচলন বিকিরণ কাকে বলে। আচ্ছা, তুমি কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, আমরা 7 নম্বর যে প্রশ্নটা, এখানে 3 ধরনের স্কেল আমরা এখানে দিছি দেখো। এই 3 স্কেলের ভিতরে দেখো সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল আর হচ্ছে ফারেনহাইট স্কেল। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখো নিম্ন স্থিরাঙ্ক কত আছে, 0 ডিগ্রি 0 আছে। আর ঊর্ধ্ব হ্যাঁ স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো ফারেনহাইট স্কেলে যেটা আছে, নিম্ন স্থিরাঙ্ক কত, এটা হচ্ছে 32, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত, 212। তারপরে ক্যালভিন স্কেলের ক্ষেত্রে দেখো, এটা যেটা আছে আমাদের, নিম্ন স্থিরাঙ্ক 273। আচ্ছা নিম্ন স্থিরাঙ্ক আছে কত, 273, আর ঊর্ধ্ব কত, 373। ঠিক আছে। 373 স্যার, বইতে হ্যাঁ, তো 373 পয়েন্ট আছে, ওইটা কি দেওয়া লাগবে? আচ্ছা পয়েন্ট না দিলেও হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার দেখো সম্পর্কের ক্ষেত্রে আমরা যেটা করব, হ্যাঁ এই সম্পর্কের ক্ষেত্রে দেখো আমাদের প্রথম হচ্ছে স্কেল, তারপর হচ্ছে উপরে কত স্কেল, মাইনাস আছে নিম্ন স্থিরাঙ্ক, তারপর নিচে আছে দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মাইনাস আছে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই যেটা আমি এখানে এই সূত্র আকারে লিখছি যেটা এটা। তারপরে দেখো এটা করতে যে আমাদের এই সি মাইনাস সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, 0 না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। জি। হ্যাঁ, তাহলে দেখো 0 লিখছি। তারপরে দেখো নিচে লিখছি কত, 100 মাইনাস হচ্ছে কত, 0। 0 ডিগ্রি, তারপরে হ্যাঁ। দেখো সমান সমান দিয়ে ফারেনহাইট স্কেলে ছিল কত, এফ মাইনাস হচ্ছে নিম্ন ছিল কত, 32। তাই সেটা 32। লিখছি যে এফ মাইনাস হচ্ছে 32। তারপরে নিচে লিখছি দেখো এখানে কত আছে, এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 212 হ্যাঁ, মাইনাস হচ্ছে কত, 32। 32। তারপরে দেখো ক্যালভিন স্কেলের ক্ষেত্রে যেটা আছে, এটা হচ্ছে কত, কে মাইনাস 273, আর হচ্ছে নিচে হচ্ছে কত, 373 মাইনাস হচ্ছে কত, 273। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো তাহলে এখন এইটা যদি নিচে যদি মাইনাস করে দিই, তাহলে দেখো কত আসে আমাদের, হ্যাঁ, এই সি থেকে যায়। সি হ্যাঁ বাই হচ্ছে কত, 100 আসে। তারপরে হ্যাঁ। এখানে আসবে হচ্ছে এই যে এফ মাইনাস হচ্ছে কত, 32, বাই হচ্ছে কত, 180। তারপরে সমান হ্যাঁ, সমান কত, কে মাইনাস 273, বাই হচ্ছে কত, 100। তো 100। এখন দেখো আমরা এখানে যদি উভয় 20 পক্ষ দিয়ে থেকে। যদি সবাই যদি ভাগ করে দিই, তাহলে কত আসবে, সি বাই 5। তারপরে এখানে কত, এফ মাইনাস 32, আর হচ্ছে বাই 9, আর এটা কত, কে মাইনাস 273, বাই হচ্ছে 5। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের টোটাল সম্পর্কটা হচ্ছে কোনটা, এটা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে দেখো একটা অঙ্ক আছে। এই অঙ্কটা দেখো, এখানে আমি লিখছি কি, তোমার গায়ের তাপমাত্রা হচ্ছে কত, 38 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলের হ্যাঁ, তাপমাত্রা কত। তা আমরা যেটা জানি, এই সি বাই হচ্ছে কত, 5, এফ মাইনাস হচ্ছে কত, 32, বাই হচ্ছে 9।
আর সমান সমান কে মাইনাস 273/5। এখন আমাদের এখানে আছে কি সেলসিয়াস স্কেলের পার্ট দেওয়া আছে, বের করতে হবে ফারেনহাইট স্কেলে। তাহলে আমরা নিব হচ্ছে সেলসিয়াস আর হচ্ছে কি ফারেনহাইট, এই দুটা নিব। তাহলে এই দুইটা দেখো স্যার C/5 লিখছি। হ্যাঁ বলো। আমরা জানি মানে আমাদের তো প্রথম দুইটা লাগতেছে, তাহলে ওই তৃতীয়টা ওই কেলভিন স্কেলের ওই সম্পর্কটা না লিখলে তো সমস্যা নাই। না ওইটা না লিখলেও চলবে, কিন্তু আমি ওইটা বোঝানোর জন্য আমি টোটালটা একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা তারপরে দেখো তাহলে এখন হচ্ছে কত C/5 আর সমান সমান কত F মাইনাস হচ্ছে কত 32 বাই হচ্ছে 9। এখন দেখো আমাদের সেলসিয়াস স্কেলে মান ছিল কত 38, তাহলে এখানে সির জায়গায় আমরা এই 38 বসাই দিলাম। আর দেখো নিচে হচ্ছে 5 আর F মাইনাস 32/9। তারপরে কি করছি এখান থেকে আমরা এই 5 দিয়ে হচ্ছে F এর সাথে গুণ করলে 5F মাইনাস হচ্ছে এটা গুণ করার পরে কত আসে 160। হ্যাঁ আর হচ্ছে এই 9 আর 38 যদি গুণ করো তাহলে 300 হচ্ছে কত 42 আসে। তাহলে জি এখান স্যার। থেকে 5F সমান সমান তুমি কত পাচ্ছ 500 হচ্ছে 2 পাচ্ছ। তাহলে এখন F সমান সমান কত ওই 502 রে যদি 5 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে এখানে আসে হচ্ছে 100 পয়েন্ট হচ্ছে এটা 4 ডিগ্রি। 4 হচ্ছে ফারেনহাইট। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা আচ্ছা তারপরে দেখো এখানে আরেকটা অঙ্ক আমি দিছি। এখানে দেখো আছে যে আজকের পরিবেশের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে এর তাপমাত্রা কত সেটা বের করতে বলছে। তাহলে স্যার এখানে এটা তো আমাদের দেওয়া আছে কি সেলসিয়াস স্কেলে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ সেলসিয়াস স্কেল আছে আর কেলভিন স্কেলের ওই দুইটা সম্পর্ক নিলে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে আর কেলভিন স্কেল, তাহলে আমরা সম্পর্ক নেবো কোনটা, এই দুটো না? C/5 আচ্ছা ইকুয়াল হ্যাঁ কে তাহলে মাইনাস সির জায়গায় কত বসবে আমাদের? 27 ডিগ্রি 27। 27। আর নিচে হচ্ছে কত এটা 5 সমান হ্যাঁ জি সমান এই স্যার। পাশে তাহলে কত আসবে এটা হচ্ছে কত কে আর হচ্ছে মাইনাস হচ্ছে কত 273 আর নিচে জি স্যার। আসবে কত 5 না? জি স্যার। আচ্ছা এবার দেখো আমরা যদি এইখান থেকে যদি 5 যদি নিচ থেকে যদি উঠাই দিই তাহলে আমাদের এইটা হবে হচ্ছে এরকম যে এই 27 সমান সমান আসবে হচ্ছে কে মাইনাস হচ্ছে কত 273। জি স্যার। তার মানে কে সমান তাহলে হচ্ছে তুমি এই 27 273টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত আসবে এখানে 27 আর ওইটা এই প্লাস পাশে এসে কি হবে প্লাস হচ্ছে 273 হয়ে 300 যাবে, স্যার। ঠিক আছে। জি তাহলে স্যার। সমান সমান কত কে বেড়ে যাবে না? তাহলে হ্যাঁ এটা কে যোগ সমান করলে কত হয়? স্যার 300। তাহলে কে এর মান 300। বুঝতে পারছো অঙ্কটা? 300 জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার বইতে একটা লাইন আছে ওইটা একটু বুঝাই দেবেন স্যার। আচ্ছা কি আছে বলো। ওই জায়গায় আছে কি যে শুধু তাপমাত্রার পার্থক্য নিয়ে মাথা ঘামালে স্কেল আর কেলভিন স্কেলের কোনো পার্থক্য নেই, অর্থাৎ মানে এই জায়গায় আছে আমাদের মানে বইয়ের 164 পৃষ্ঠায় স্যার ওই জায়গায় আছে কি যে কেলভিন স্কেলের সাথে 273 যোগ করলে হচ্ছে মানে মানটা পাওয়া সেলসিয়াস যাবে। স্কেল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওইটা কি আচ্ছা বুঝাচ্ছে ওইটা দেখো আমরা যে এই অঙ্কটা করার ক্ষেত্রে যেটা করছি প্রথমে 5 দিয়ে দেখো নিচে কত আছে, এই যে সিন নিচে কত হ্যাঁ আছে 5 আছে না? দুইটার ক্ষেত্রে 5। হ্যাঁ দুইটা নিচে 5 আছে, তাহলে 5 যদি উঠাই দাও তাহলে এখানে কত থাকে সি সমান সমান কত থাকে কে মাইনাস হচ্ছে কত 273। তাহলে তুমি দেখো এই যে 273টা যদি সির সাথে যদি যোগ করে দাও তাহলে কার মান পাচ্ছ কে এর মান পাচ্ছ না? হ্যাঁ কের মান জি স্যার। এটাই ওইখানে বলা আছে, বুঝছো? ও জি স্যার। আচ্ছা আচ্ছা তারপরে দেখো পরে যেটা আছে আমাদের এই তাপের ফলে পদার্থের যে প্রসারণ হয়, ঠিক আছে। জি আচ্ছা স্যার। এটা প্রথমে তো কঠিন পদার্থের যে প্রসারণ দেখো এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আমি। আচ্ছা প্রথমে দেখো এইটা একটা বল আর এইটা ধরো হ্যাঁ একটা রিং। এখন এই বলটা প্রাথমিক অবস্থায় যখন এই রিং এর ভিতর দিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে এই রিং এর ভিতর দিয়ে এই উপর থেকে নিচে পড়তেছে, ঠিক আছে। এবার কিছুক্ষণ পরে দেখো এই যে বলটা নিয়ে যদি আমরা মোমবাতির উপরে রেখে রেখে যদি এটা যদি হিট দেই, দেওয়ার পরে কিছুক্ষণ পরে হিট দেওয়ার পরে আমরা এই বলটা যদি রিং এর ভিতর দিয়ে প্রবেশ করাতে চাই তখন দেখবো যে রিং এর ভিতর দিয়ে ওই বলটা আর প্রবেশ করতেছে না। তাহলে কি ও হলো এই বলটা মানে পদার্থের আকারে কি বেড়ে প্রসারণ। গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রসারণ হয়ে গেছে, যার কারণে রিং এর ভিতর দিয়ে এটা যাচ্ছে না। তাই এইটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণটা খুব কম হয়, এই জন্য আমাদের প্রাথমিক অবস্থায় মনে হয় যে এটার কোনো প্রসারণ হয় না, কিন্তু আমরা এখান থেকে এই পরীক্ষা থেকে বলতে পারি যে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, ঠিক আছে। স্যার এই যে প্রসারণের পরীক্ষাটা করার জন্য তো তাপমাত্রা অনেক বেশি প্রয়োজন হবে নাকি স্যার? হ্যাঁ তাপ একটু দেওয়া লাগে। আচ্ছা তারপরে দেখো আরেকটা এই যেটা
দেখো এখানে নিচে আছে দুইটা রেল লাইন, এই যে একটা রেল লাইন আর হচ্ছে গিয়ে একটা রেল লাইন। আর রেল লাইনে দেখবা যে দুইটা পাতের মাঝে কিছুটা ফাঁকা থাকে। আর এই ফাঁকা থাকার কারণ হচ্ছে কি, যখন রেল যখন চলাচল করে তখন দেখা যাচ্ছে এখানে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, ঘর্ষণের ফলে বা তাপের উৎপন্ন হয়। ও তাপের উৎপন্ন হলে কি হয়, এই পার্টিটা দেখা যাচ্ছে কিছুটা এইভাবে বেড়ে যাচ্ছে, এটাও বেড়ে যাচ্ছে। তো এই মাঝখানের ফাঁকাটা যদি না থাকে তাহলে কি হবে, যদি এরকম থাকে যে কোথাও ফাঁকা নাই, তখন কি এই যে প্রসারণটা, প্রসারণের ফলে কি হবে, এটা এঁকে বেঁকে যাবে। ঠিক আছে, তখন এঁকে বেঁকে গেলে এইখানে কি হবে, রেলের হচ্ছে কি দুর্ঘটনা ঘটে, যার কারণে কি করে এই দুইটা পার্টির মধ্যে কি একটা কিছুটা ফাঁক রাখা হয়। বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা এই যে তোমাদের হচ্ছে এই যে ছোট প্রশ্ন হিসাবে এভাবে বলা যায় যে হচ্ছে কি রেল লাইনের দুইটা পাতের মধ্যে ফাঁকা থাকে কেন, বুঝছো? জি স্যার। স্যার এই যে আচ্ছা প্রসারণ, রেল লাইনের এই প্রসারণটা কি শুধু মানে চারিদিক থেকে হয় নাকি শুধু ওই মানে ওই সামনের এটা ওইদিকে আবার এইটার প্রসারণের আবার হচ্ছে প্রকারভেদ আছে। এটা যখন তোমরা ওই পরবর্তীতে যখন টেনে বা ইন্টারমিডিয়েট উঠবা তখন এটার প্রকারভেদ আছে আবার। ঠিক আছে, ও প্রসারণের দৈর্ঘ্য প্রসারণ, তারপর প্রস্থ প্রসারণ, হ্যাঁ এগুলো আলাদা আছে। ওইটা তোমাদের বইতে অত বিস্তারিত নয়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো যেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ। এই তরল পদার্থের প্রসারণটা হচ্ছে কি কঠিন পদার্থ থেকে একটু বেশি। ঠিক আছে। বেশি আচ্ছা, এই যেমন ধরো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে যে দেশের এই অঞ্চলে পানি পৃষ্ঠের উচ্চতা কি বেড়ে যাচ্ছে। আর পানি পৃষ্ঠ কোথা থেকে আসতেছে, যে হচ্ছে ওই যে বরফ গলে গলে আস্তে আস্তে পানিতে পরিণত হচ্ছে, যার কারণে এই সমুদ্র পৃষ্ঠে উচ্চতা কি আস্তে আস্তে বেড়ে যায়। তারপরে বায়ু পদার্থের যে প্রসারণটা আছে, যেমন ধরো আমরা ওই যে বাসা বাড়িতে যে রুটি বানানো হয়, ঠিক আছে, রুটি বানানোর ফলে কি করে, প্রথমে রুটি দেওয়া আছে কি যে যে ইসের উপরে, চুলার উপরে দেওয়ার ফলে কি হয়, নিচ থেকে যখন হিট দেওয়া হয় তখন কি রুটিটা আস্তে আস্তে কি ফুলে যায় না। তো ওইটা হচ্ছে জি কি স্যার। ওই যে রুটির ভিতরে যে প্রসারণটা হচ্ছে, যে বাতাসের ইটা, ওইটা হচ্ছে কি বায়ু পদার্থের প্রসারণ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো। আচ্ছা, তারপরে 10 নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের তাপ সঞ্চালন পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, তো এই তাপ সঞ্চালনটা কাকে বলে, এটা হচ্ছে যে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ যে পদ্ধতিতে আর কি চলাচল করে বা সঞ্চালিত হয় তাকে হচ্ছে কি, বা স্থানান্তর হয় বলতে পারি, তাকে আমরা তাপ সঞ্চালন বলা হয়। সংজ্ঞাটা স্যার মানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়াও। লিখে নিতাম। আচ্ছা, সংজ্ঞাটা তুমি দেখো, এখানে আমি বলছি যে যে পদ্ধতিতে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ হচ্ছে স্থানান্তরিত হয় তাকে তাপ সঞ্চালন বলে। এই যে যে পদ্ধতিতে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ হচ্ছে কি স্থানান্তরিত হয় তাকে তাপ সঞ্চালন বলতে পারি। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এটার তোমার হচ্ছে এটার লিঙ্কটাও পরে আবার আপলোড করে দেওয়া হবে, তুমি এই রেকর্ডটা ওইখান থেকে দেখে দেখে সংখ্যাটাও লিখে নিতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা। স্থানে মানে সঞ্চালিত হয় স্যার। হ্যাঁ, স্থানান্তর হয় তাকে তাপ সঞ্চালন বলে। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো তাপ সঞ্চালন পদ্ধতি হচ্ছে কত প্রকার, 3 প্রকার। ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে এই পরিবহন, তারপর একটা হচ্ছে কি পরিচালন, আর একটা হচ্ছে কি বিকিরণ। আচ্ছা, জি এখন স্যার। দেখো আমরা প্রথমে হচ্ছে কি পরিবহন যে পদ্ধতিটা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন দেখো এই যে পরিবহন যে পদ্ধতি আছে, এখানে লিখছি যে যে পদ্ধতিতে তাপের অণুগুলো, এই যে পদ্ধতিতে এই পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে, ঠিক আছে, শুধুমাত্র কম্পনের মাধ্যমে এক অণু থেকে তার হচ্ছে কি পার্শ্ববর্তী অণুকে কি করে তাপ প্রদান করে, তাকে হচ্ছে কি এই তাপ সঞ্চালন এই পরিবহন পদ্ধতি বলে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা,
এটাতে কি হচ্ছে যে নিজের স্থান হচ্ছে পরিবর্তন করবে না, কিন্তু সে কি অণুগুলো কি করবে, তার মানে পাশে যে অণুটা আছে সেই অণুটারে কি করবে, কম্পনের মাধ্যমে তারে কি করবে, উত্তপ্ত করবে। এভাবে কি এক এক অণু থেকে আর এক অণুতে সঞ্চালিত হবে। আর এই তাপ হচ্ছে কি তখন হচ্ছে কি উষ্ণ স্থান থেকে কম উষ্ণ স্থানের দিকে স্থানান্তর স্থানান্তরিত হয়। করে। এই পদ্ধতিটা বলা হচ্ছে কি তাপের হচ্ছে কি পরিবহন পদ্ধতি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরেরটা যেটা দেখো, তাপ হচ্ছে কি পরিচালন পদ্ধতি। এই তাপ পরিচালন হচ্ছে দেখো যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো স্থান কি পরিবর্তন করে তাপ হচ্ছে সঞ্চালিত করে, তাকে হচ্ছে কি এই বলা হচ্ছে তাপের হচ্ছে পরিবহন পদ্ধতি, এই পরিচালন। ঠিক আছে। তাহলে জি স্যার। পরিবহনে আমাদের কি ছিল, নিজস্ব স্থান পরিবর্তন করি নাই, কিন্তু পরিচালনার ক্ষেত্রে কি করতে তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে। ঠিক আছে। এইটা হচ্ছে কি পরিবহন আর পরিচালনের ভিতরে পার্থক্য। বুঝা গেছে? জি এই পরিবহন আর পরিচালন এই দুটো সম্পর্কে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। স্যার এই দুটো সংজ্ঞা তো মানে স্ক্রিনে যদি একটু দিয়ে দিতেন ভালো হতো। হ্যাঁ, এই যে সংখ্যাটা স্ক্রিনে আছে, এটা দেখে নিতে পারবো, আমি আরো বড় স্যার করে দিয়ে আসতেছে দিচ্ছি। না তো স্যার? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, এবার দেখা যায়, দেখো তো। না স্যার। আচ্ছা, তুমি মনে হয় স্ক্রিনে যেটা আমার যে স্ক্রিনটা আছে ওইটা একটু বড় করে জুম করে নাও, দিলে দেখতে পারবো, দেখবো। বা এটা রেকর্ডটাও আমি দিয়ে পরে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে দেখে নিতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তারপরে লাস্টের যেটা ছিল আমাদের, দেখো বিকিরণ পদ্ধতি। এই বিকিরণ যে পদ্ধতিটা আছে, আচ্ছা তুমি স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছ না, তাই? স্যার এবার বিকিরণটা আইছে স্যার। আচ্ছা, ঠিক এর আছে। আগের দুইটা, এর আগের দুইটা একটু দেন না। আচ্ছা দেখো, বিকিরণটা বিকিরণটা দেখো আগে হ্যাঁ, আমি চেষ্টা করতেছি। বিকিরণটা দেখো, বোঝার চেষ্টা করো। এই বিকিরণটা হচ্ছে কি, যে পদ্ধতিতে তাপ হচ্ছে কি জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চুম্বক তরঙ্গ আকারে হচ্ছে কি তাপ সঞ্চালিত করে, তাকে হচ্ছে কি বিকিরণ পদ্ধতি বলে। তাহলে আগের দুইটার ক্ষেত্রে আমাদের কিন্তু মাধ্যমের দরকার ছিল, কিন্তু এখানে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। ঠিক আছে। এটা হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ আকারে এই তাপ সঞ্চালিত করে, এটারে বলা হচ্ছে কি বিকিরণ পদ্ধতি। আর এইটা হচ্ছে কঠিন যেটা আমাদের ছিল পরিবহন পরিচালন, ওইটা থেকে এই বিকিরণ পদ্ধতি এটা দ্রুত গতিতে হয়। ঠিক আছে। যেমন আমাদের এই যে সূর্য থেকে যে তাপটা আমাদের পৃথিবীতে আসে, এটা হচ্ছে কি বিকিরণ পদ্ধতিতে। ও স্যার, এটা আচ্ছা, এবার তাড়িত চম্বক তরঙ্গ বলতে কি বুঝাচ্ছে, এটা একটু ক্লিয়ার করে দিন তো। আচ্ছা, এটা হচ্ছে আহ তাড়িত চুম্বক তরঙ্গ বলতে যে মাধ্যম ছাড়া, ঠিক আছে, মাধ্যম ছাড়া যে আমাদের যে এই তাপটা সঞ্চালিত হচ্ছে, এইটার পদ্ধতিটার নামই হচ্ছে তোমার তাড়িত চুম্বক তরঙ্গ। ও জি স্যার। মানে আর তড়িৎ এমনি এটা চৌম্বক। সম্পর্কে এইটা সম্পর্কেও বিস্তারিত আছে, এটা আমি তো ইসে দিচ্ছি, তোমাদের বইতেও এই কথাটা উল্লেখ করা নেই, আমি এমনি শুধু স্যার সংজ্ঞাটা এই লিখে করে দিছি। জি স্যার, হ্যাঁ, এমনি এগুলো এই বইতে মানে নাই তোমাদের। টপিকস হ্যাঁ, বলো। বইতে নাই, এই তিনটা হ্যাঁ, টপিকস হ্যাঁ। বইতে নাই। না, ওই শুধু আছে যে এই তিনটার উদাহরণ বা ইটি গুলো আলোচনা করা আছে, কিন্তু সংজ্ঞাটা ডাইরেক্টলি ভাবে দেওয়া নেই, আমি এটা সংজ্ঞাগুলো করে দিচ্ছি তোমাদের। আচ্ছা জি দেখো, স্যার। তারপরে একটা এখানে একটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো এটা খেয়াল করো। এইখানে দেখো এই একটা পাত্র, ঠিক আছে, এই পাত্রের ভিতরে ধরো এখানে অনেকগুলো ফল আছে ধরলাম, এই যে গোল গোল যেগুলো আছে এগুলো ধরো ফল। আর এইখানে হ্যাঁ আরেকটা পাত্র ধরো, এই পাত্র থেকে এখন আমাদের কাজ হচ্ছে কি এই পাত্র থেকে এই পাত্রে হচ্ছে কি ফল নিয়ে আসতে হবে। এখন এই পাত্র দুইটার যদি ডিস্টেন্স যদি অনেক বেশি হয়, তাহলে দেখো এই যে এটা একটা মানুষ, এইটা একটা মানুষ, এইটা একটা মানুষ, এইটা একটা মানুষ, এগুলো সব মানুষের চিহ্ন দিছি আমি। ঠিক আছে। এখন জি দেখো স্যার। এই মানুষটা কি করতেছে, এই হাত দিয়ে এই পাত্র থেকে ওই বল একটা হচ্ছে কি ফল উঠাচ্ছে, ফল উঠে সে কি করতেছে আর এক হাত দিয়ে এই মানুষের কাছে দিয়ে স্থানান্তর দিচ্ছি। করলো। তারপরে এ আবার কি করলো, এর কাছে দিচ্ছে, তারপরে এই মানুষটা এর কাছে দিচ্ছে, এইভাবে দিতে দিতে কি করলো, এই মানুষের কাছে চলে আসলো। আসার পরে এই মানুষটা কি করতেছে, এই ফলটারে এই পাত্রের ভিতরে দিয়ে দিল। ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের এই মানুষগুলো কিন্তু যে যে যার স্থানে অবস্থান করতেছে, কিন্তু ফলটা কি এই পাত্র থেকে এই পাত্রে চলে আসছে না? জি স্যার। মানুষগুলো কি তার স্থান পরিবর্তন করছে? না স্যার। আচ্ছা, যেহেতু স্থান পরিবর্তন করি নাই, কিন্তু ফল কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, তাই এখানে ফলটারে বোঝানো হয়েছে হচ্ছে তাপ হিসাবে। আর দেখো হুম। এই মানুষটারে
যে আমরা যদি অণু হিসাবে যদি কল্পনা করি তাহলে কি অণুগুলো কিন্তু স্থান পরিবর্তন করি নাই, কিন্তু যার যার স্থানে আছে, কিন্তু ফল যেহেতু চেঞ্জ হয়ে এই পাত্রে চলে আসছে তাহলে তাপও কি চেঞ্জ হয়ে এই পাত্রে চলে আসলো। তাহলে আমরা এই হতে পারে যে পরিবহন পদ্ধতি। বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো যেটা আছে স্যার, এই যে মাধ্যম হিসাবে কি হচ্ছে আপনার, মানে কোনো নির্দিষ্ট কোনো মানে মানুষগুলোরে পদার্থ? আমি, হ্যাঁ মানুষগুলোরে বোঝানো হয়েছে এখানে। আচ্ছা দেখো আর এখানে তারপরেরটা যে, হ্যাঁ বলো। তাপের ক্ষেত্রে তো ওর অণুগুলো ওই জায়গায় মাধ্যম হিসাবে কাজ করবে না? হ্যাঁ অণুগুলো তো ওই অণু হিসাবে তো আমি বলছি যে অণু হিসাবে আমরা এখানে মানুষগুলোরে বোঝানো হয়েছে। ও জি ঠিক স্যার। আছে। আচ্ছা আর তারপরে যেটা আছে দেখো এই যে দুইটা পাত্র, এই দুইটা পাত্রে এখানে কিছু ফল আছে আর এই পাত্রে কোনো ফল নাই। এখন দেখছে একজন মানুষ আছে, সে মানুষটা কি করতেছে এইখান থেকে একটা ফল নিয়ে এখান থেকে হাঁটতে 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 এসে আবার এই পাত্রে রাখতেছে। তাই একই ভাবে দেখছে আরেকটা ফল নিয়ে হাঁটতে হাঁটতে এখানে এই পাত্রে রাখতেছে। তাহলে গেল এই পাত্র থেকে এই পাত্রে ফল আসতে আসতে যে কি করতে এই মানুষটা কি তার স্থান পরিবর্তন করতেছে না? জি স্যার। তাহলে এখানে যেহেতু মানুষটা স্থান পরিবর্তন করতেছে তার মানে কি অণুগুলো স্থান পরিবর্তন করে। এই অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে যে তাপের যে সঞ্চালন হলো এইটারে আমরা বলতে পারি হচ্ছে কি তাপের হচ্ছে কি পরিচলন পদ্ধতি। ক্লিয়ার কিনা? হ্যাঁ জি স্যার। আচ্ছা এবার দেখো তারপরে যেটা আছে এই বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি দেখো, বিকিরণ পদ্ধতি হচ্ছে এই যে পাত্রটা, এই পাত্র থেকে ফল ধরেছে, এখানে শুধুমাত্র একটা মানুষ আছে। সেই মানুষটা কি করতেছে এই ফলটা এখান থেকে এক হাত দিয়ে ধরছে, ধরে আর এক হাত দিয়ে ধরে এটা জোরে জোরে এখান থেকে মানে আর কি নিক্ষেপ করে এই পাত্রের ভিতরে ঢুকাচ্ছে, এই পাত্রের ভিতরে ঢুকাচ্ছে। তাহলে কি এইখানে যে এই পাত্র থেকে কি নিক্ষেপ করে যদি এখানে দেওয়া হয় বা এই মানুষটা যদি নাও থাকতো শুধুমাত্র নিক্ষেপ করে করে যদি এদিকে দেওয়া হয় তাহলে কি হলো এখান থেকে আমাদের কোনো কি মানুষের দরকার হচ্ছে না, কিন্তু যদি নিক্ষেপ করা হয় জি তাহলে স্যার। এখানে কি কোনো মাধ্যম ছাড়াই কি একবারেই চলে আসছে এখানে, তাই তো? হুম, জি স্যার। আচ্ছা তাহলে এটারে বলতে পারি যে আমরা এটা হচ্ছে কি বিকিরণ পদ্ধতি। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি আজকের যেটা হচ্ছে প্রথমে শিখছি হচ্ছে কি সেলসিয়াস স্কেল, তারপরে ফারেনহাইট স্কেল আর হচ্ছে ক্যালভিন স্কেল এর ভিতরে সম্পর্ক, তারপরে এই তাপমাত্রা সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এটা শিখলাম। তারপরে হচ্ছে কি এই তাপের প্রভাবে যে পদার্থের যে প্রসারণ হয় সেই প্রসারণটা শিখলাম। তারপরে হচ্ছে কি তাপ সঞ্চালন পদ্ধতি সম্পর্কে জানলাম। আর এই তাপ সঞ্চালনের তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিবহন, পরিচলন আর একটা হচ্ছে কি বিকিরণ। বুঝতে পারছো? হুম হুম হুম। এখন আসো এই যে তিনটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতির ভিতরে সব থেকে দ্রুত গতিতে যায় হচ্ছে কি বিকিরণ। বিকিরণ। তারপরে যেটা বিকি- যায় সেটা হচ্ছে পরিচলন। তাহলে দ্রুত গতিতে কোনটা? বিকিরণ। তারপরে যেটা যায় সেটা হচ্ছে পরিচলন, আর তারপরে যেটা যায় সেটা হচ্ছে কি পরিবহন পদ্ধতি। জি স্যার। বুঝতে পারছো? স্যার, জি স্যার। স্যার, আর এই যে আচ্ছা এই যে এই যে শোনা, আমি বলি এই যেটা হলো এটা রেকর্ড করে পরে আপলোড করা হবে, এটা দেখে যে প্রশ্নগুলো আমি দিছি এটা উঠাই ফেলাবা। এই ভিতর থেকে তোমাদের মোটামুটি পরীক্ষা নেওয়া বা যেটা হয় মূল্যায়ন পরীক্ষা এখান থেকেই প্রশ্ন থাকবে। এবং ওই আমি ওই দেখবা যে সবগুলোতে ভালোভাবে নোট করে দেওয়া আছে, এটা উঠালে পড়তেও সুবিধা হবে। ঠিক আছে, বইতে তোমাদের ওইভাবে তো আলোচনা করাও নাই বা ই করে দেওয়া নেই। বুঝতে পারছো? জি স্যার। স্যার, আচ্ছা হ্যাঁ বলো। স্যার আমাদের ওই যে অ্যাসাইনমেন্ট ওই মানে কোন জায়গা থেকে পাবো অ্যাসাইনমেন্ট? আচ্ছা আচ্ছা অ্যাসাইনমেন্টটা ওয়েবসাইটে ই করবে, তারপরেও দেখি আমরা বলে দেবো তোমাদের। ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, বলো। স্যার এই যে বিকিরণের ক্ষেত্রে আপনি বললেন না যে এক স্থান থেকে অন্য স্থানে নিক্ষেপ বা মানে কোনো মাধ্যম ছাড়াই তো চলে যাবে, কিন্তু ওই নিক্ষেপের কাজটা আসলে কে করবে? এই নিক্ষেপের কাজটা এইটাও তো মনে করো যে আমি এটা বোঝানোর জন্য এখান থেকে ই করে ই করছি। যদি এখান থেকে যদি অটোমেটিক ভাবে যে এখান থেকে এই ও, জি পাত্রে স্যার। ফল থাকলে ওইটা দেশে এই পাত্রটা যদি উপরে রাখতাম, উপরে রাখার পরে এই পাত্র থেকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে কি ওইটা টপ টপ করে নিচের পাত্রে চলে আসতো না? জি এই স্যার। যেমন সূর্য থেকে যে তাপটা আমাদের এই ইসে পৃথিবীতে আসতেছে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে জি স্যার। স্যার ঠিক আছে আজকে তো তাহলে তুমি এইগুলো একটু নোট করার চেষ্টা করবা। আর হচ্ছে যেটা বলতেছিলাম যে ওই নোট করে উঠাবা, এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবো পরবর্তীতে। তাহলে এই অধ্যায় সম্পর্কে আগের যে ক্লাসটা ছিল আর এই যে ক্লাসটা, এই দুইটা ক্লাসেই এই অধ্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তীতে নতুন কোন অধ্যায়